এটা কল্পনাই করা যায় না যে হাওয়া যে পরিমাণ সাফল্য পেয়েছে, সুড়ঙ্গ যে পরিমাণ সাফল্য পেয়েছে, এই মুহূর্তে তুফান যে পরিমাণ সাফল্য পাচ্ছে, সেইটা কিন্তু আমি বলবো যে সেই সমর্থনটা বাংলাদেশের দর্শক ভীষণভাবে বাংলাদেশের বাণিজ্যিক ছবিকে দিচ্ছেন, এবং সেটার জন্য তাদের একটা তাদের মানে বাংলাদেশের নির্মাতাদের তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, এবং আমার তরফ থেকে বাংলাদেশের দর্শককে অভিনন্দন তার জন্য। আমার যে জন্মদিনের দিন ঢাকা আসা হবে এটা আমার প্রথমে ঠিক ছিল না, কিন্তু যে মূলত যে কারণে আমার এইবারে ঢাকা আসা, ঢাকা আগমন, সেই কারণটা জন্যে আমার শিডিউল আজকের দিনটা ছাড়া আর কিছু পারমিট করছিল না। সেই কারণে সিদ্ধান্ত নিয়ে যে 27 তারিখে যাব, এবং তাতে 27 তারিখ কলকাতার জন্মদিনের দিন কলকাতা ছেড়ে যদি অন্য কোনো শহরে থাকতে ভালো লাগার কারণ থাকে, সেটা ঢাকাই হবে। সেটা তার কারণ এটা এই শহরের সঙ্গে আমার নারীর বা আত্মিক যোগাযোগ। তো খুবই ভালো লাগছে ইনফ্যাক্ট জন্মদিনের দিন ঢাকা আসতে পেরে, এবং এত মানুষ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন, আপনারা সকলে জানাচ্ছেন, এবং এত উষ্ণভাবে জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, সেটা পেয়ে সেটা জেনে সেই অভিনন্দন গায়ে মেখে খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমার একটা সামান্য যেটুকু গান বাজনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে গান বাজনার যে পরিমণ্ডলে আমি কিছুটা হলেও বড় হয়েছি, সেটা নিঃসন্দেহে হেল্প করেছে। আমি তো বলবো যে আমার ব্যান্ড থাকার থেকেও যেটা বেশি সাহায্য করেছে সেটা হচ্ছে যে আমার ইনফ্যাক্ট বাংলা লোকায়ত গান বাজনা নিয়ে দীর্ঘদিনের একটা আগ্রহ এবং একটা কিঞ্চিত গবেষণাও আছে আর কি, বা একটা তাগিদ চিরকালই ছিল এটাকে জানার। বিভিন্ন লোকায়ত গান বাজনার যে ফর্মগুলো আমাদের দুই বাংলা মিলিয়ে যেগুলি আছে, সেগুলি সম্বন্ধে সম্যক ধারণা তৈরি করার একটা চেষ্টা বা তাগিদ আমার চিরকালই ছিল। আমি একটা সময় দোহার বা কালিকা প্রসাদ ভট্টাচার্যকে এখানে অনেকেই বা সকলেই হয়তো চেনেন, আনফর্চুনেটলি উনি আমাদের মধ্যে আজকে আর নেই। তাদের সঙ্গে একটা দীর্ঘ সময় সঙ্গ করেছি। তারও আগে আমার বাবা মার সূত্রে আমি দীর্ঘ সময় বাউল এবং ফকির সঙ্গ করেছি। তো সেই জিনিসটা আমাকে আজব কারখানার ক্ষেত্রে খুবই সাহায্য করেছে। তার কারণটা হচ্ছে যে আপনি বললেন যে আজব কারখানায় আমাকে একজন রকস্টারের চরিত্র দেখা যাবে। হ্যাঁ, ঠিক, আবার পুরোটা ঠিকও নয়। তার কারণটা হচ্ছে যে এই রকস্টারের একটা জার্নি আছে এই ছবি জুড়ে, যে জার্নির মধ্যে দিয়ে তিনি কোথাও একটা আমাদের বাংলার যে শিকড়ের যে গান বাজনাগুলি তার সঙ্গে তার পরিচয় ঘটে। তো একদিকে যেরকম আমার ব্যান্ড থাকা বা রক মিউজিকের সঙ্গে আমার সহবাস কিছুটা সময় সেটা যেরকম সাহায্য করেছে, তেমনি আবার এই বাংলা লোকায়ত গান নিয়ে আমার যে চিরকালীন আগ্রহ বা তাগিদ সেগুলিকে জানার, সেটা আবার পরবর্তীতে গিয়ে সাহায্য করেছে। সেই দুইয়ের সংমিশ্রণটা আমার মনে হয় সেটা জেনেই হয়তো শবনম কোথাও আমাকে কাস্ট করেছিলেন ছবিটাতে। দেখুন, মিউজিক্যাল ফিল্ম আলাদা করে না একটু বলা মুশকিল, বিকজ মিউজিক্যাল ফিল্ম আমাদের বাণিজ্যিক ছবিতে তো গান থাকে, মানে প্রবল গান থাকে, মানে প্রচুর গান থাকে, এবং সেগুলি খুব জনপ্রিয় হয়। সো সেগুলিকে আপনি মিউজিক্যাল ফিল্ম বলবেন না কোন যুক্তিতে, সেটাও তো ভাবতে হবে। হ্যাঁ, এই কথাটা ঠিক যে আজব কারখানাতে যে ধরনের গান বাজনা নিয়ে আমরা যে অন্বেষণটা করার চেষ্টা করেছি, সেইটা হয়তো হট করে 5টা ছবিতে থাকে না। এখন গুরুত্বপূর্ণ তো নিঃসন্দেহে, কেননা এটা তো আমাদের যে গান বাজনাগুলো নিয়ে চর্চা আজব কারখানায় আমরা দেখব, সেই ফর্মগুলো, সেই আঙ্গিকগুলো, লোকায়ত গানের সেই আঙ্গিকগুলোই হচ্ছে আমাদের, সেগুলোই আমরা, কিন্তু সেগুলোই আমাদের তৈরি করে আর কি। আমরা যে মানুষ, বাঙালি হিসেবে যে আমরা যে মানুষ, যে ব্যক্তিবিশেষ, আমরা ব্যক্তিবিশেষ তো কেউ আচমকা একদিন জন্মাই না একটা পৃথিবীতে, উদ্ভিদে মানে হঠাৎ করে তো একদিন, তার পিছনে তো তার একটা লেগাসি থাকে, একটা ইতিহাস থাকে, আমাদের সমাজের একটা এভলিউশন থাকে। তো সেই সবটার থেকেই কিন্তু আমরা জন্মাই। হ্যাঁ, তো সেইটা বিচার করলে দেখতে গেলে কিন্তু আমাদের শিকড়গুলো সব এই গান বাজনাতে বাঁধা আছে। তো সেগুলো নিয়ে যখন কাজ যদি হয়, সেটা যে গুরুত্বপূর্ণ এটা তো বলাই বাহুল্য।